সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমা আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। তোমাদের একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আজকে আমি আলোচনা করব পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের নবম অধ্যায়। এই অধ্যায়ের নাম হলো জনসেবা ও আমলাতন্ত্র। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আমলাতন্ত্র এবং আমলাতন্ত্রের বৈশিষ্ট্য। আমলাতন্ত্র জিনিসটা কি সেটা জানার আগে আমাদের জানা দরকার যে রাজনৈতিক ব্যবস্থা আমলাতন্ত্রের কতটুকু গুরুত্ব। আমরা জানি আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় আমলাতন্ত্র খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আধুনিক রাজনৈতিক ব্যবস্থাকে যদি মানব প্রদীপের সাথে তুলনা করা হয়, আমলাতন্ত্র অনেকটা পিলসুজের মতো। আর রাজনৈতিক ব্যবস্থাকে যদি মানবদেহের সাথে তুলনা করা হয়, আমলাতন্ত্র হাত, পা, নাক, কান, চোখের মতো। আর এখন আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো ব্যুরোক্রেসি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর ব্যুরোক্রেসি শব্দটি এসেছে ফরাসি শব্দ বিউরো এবং গ্রিক শব্দ ক্রাটেইন থেকে। এবং বিউরো অর্থ লেখার টেবিল বা দপ্তর এবং ক্রাটেইন অর্থ শাসন। তাহলে শব্দগত অর্থে আমরা আমলাতন্ত্র বলতে দপ্তর দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকেই বুঝি। অধ্যাপক অক বলেন, আমলাতন্ত্র হচ্ছে পারদর্শী, পেশাদারী, অরাজনৈতিক, স্থায়ী, অধীন, বেতনভুক্ত ও সুদক্ষ সরকারি কর্মচারীবৃন্দের একটি সংস্থা। প্রিয় শিক্ষার্থী, এখন আসি আমরা আমলাতন্ত্রের বৈশিষ্ট্য। আমলাতন্ত্রের যদি আমরা সংজ্ঞাটি পর্যালোচনা করি, তাহলে আমরা নিম্নোক্ত বৈশিষ্ট্যটি পাই। এখানে আমরা অধ্যাপক অক বলেন যে আমলাতন্ত্র হলো মানে পারদর্শী। এরা পারদর্শিতা আমরা বুঝি, এরা সব জানতা। পেশাদারী মানে ওদের মধ্যে পেশাদারী মনোভাব থাকবে। অরাজনৈতিক, আমলাতন্ত্র একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান বা সংস্থা। এরপরে এরা হলো স্থায়ী কর্মকর্তা। অধীন মানে এরা সরকারের অধীনে কাজ করবে। তারপর বেতনভুক্ত, এরা সরকারের মাসিক বেতনভুক্ত কর্মচারী বা কর্মকর্তা। এবং এরা সুদক্ষ সরকারি মানে এদের দক্ষতা হলো প্রমাণিত। তাহলে আমরা এই যে অধ্যাপক অগের যে সংজ্ঞাটি বিশ্লেষণ করে আমরা নিম্নোক্ত বৈশিষ্ট্য পাই। প্রথম যে বৈশিষ্ট্য সেটা আমরা দেখতে পাচ্ছি কি, মেধা ভিত্তিক নির্বাচন। আমলাতান্ত্রিক সংগঠনে কর্মী বাছাইয়ের মূল মাপকাঠি হচ্ছে মেধা। এখানে অভিজ্ঞতা এবং কারিগরি ও বিষয়ভিত্তিক জ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হয়। লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে মেধা যাচাই করা হয়। আমলাতন্ত্রে কর্মী বাছাইয়ে স্বাধীন ও নিরপেক্ষ পদ্ধতি অবলম্বন করা হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হলো নির্ধারিত অধিক্ষেত্র ও নিয়ম কানুন। আমলাতন্ত্রের নির্ধারিত অধিক্ষেত্র আছে। এসব অফিসিয়াল নিয়ম নীতি দ্বারা নির্ধারিত। এতে থাকে নির্ধারিত কার্যাবলীর তালিকা ও সংশ্লিষ্ট কর্মীর পদমর্যাদা। কর্তৃত্বের কাঠামো কঠোরভাবে আইনের দ্বারা নির্ধারিত হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আসি আমরা পদসোপান। আমলাতন্ত্রের পদসোপান একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পদ ও মর্যাদা অনুসারে এটা করা হয়। এখানে প্রত্যেক নিম্নপদ প্রত্যেক উচ্চতর পদের অধীন। সিদ্ধান্ত গ্রহণে নিম্নতর পদ উচ্চতর পদকে সহায়তা করে এবং বাস্তবায়নে উচ্চতর পদের কাছে জবাবদিহিতা থাকে। পদসোপান কাঠামো পিরামিড আকার ধারণ করে, ফলে এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ সর্বদা বর্তমান থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সুবিধার্থে আমি পাশে দেখো একটা পিরামিড আকারে একটি চার্ট দিয়েছি। সেটা হলো তোমার দেখো, প্রথমে আছে সচিব, তারপর সচিবের নিচে আছেন অতিরিক্ত সচিব, তারপরে আছেন যুগ্ম সচিব, এরপরে আছেন উপসচিব, তারপর তার নিচে আছেন সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র সহকারী সচিবের নিচে আছেন সহকারী সচিব। এই ক্ষেত্রে সচিবের আদেশ নির্দেশ যাবে অতিরিক্ত সচিবের কাছে।
এই ক্ষেত্রে সচিবের আদেশ নির্দেশ যাবে অতিরিক্ত সচিবের কাছে এবং অতিরিক্ত সচিব সচিবের অধীনস্থ। আবার অতিরিক্ত সচিবের আদেশ নির্দেশ যাবে যুগ্ম সচিবের কাছে এবং যুগ্ম সচিব অতিরিক্ত সচিবের অধীনস্থ। তেমনিভাবে উপসচিব যুগ্ম সচিবের আদেশ নির্দেশ আসবে উপসচিবের কাছে এবং উপসচিব যুগ্ম সচিবের অধীনস্থ। আবার উপসচিবের আদেশ নির্দেশ আসবে সিনিয়র সহকারী সচিবের কাছে এবং সিনিয়র সহকারী সচিব উপসচিবের অধীনস্থ। আর সর্বশেষ সিনিয়র সহকারী সচিবের আদেশ নির্দেশ এবং কার্যাবলী আসবে সহকারী সচিবের কাছে এবং সহকারী সচিব সিনিয়র সহকারী সচিবের অধীনে কাজ করবে। এটা হলো আমলাতন্ত্রের পদসোপান নীতি, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নিম্নতর কর্তৃপক্ষের যেই দায়িত্ব কর্তব্যের যেই মানে পদক্রমটা, যা পদ এবং মর্যাদার যে পদক্রম, এটাই হলো পদসোপান নীতি। প্রিয় শিক্ষার্থী, এখন আসি আমরা যে চতুর্থ যে বৈশিষ্ট্য, সেটা হলো আইনগত কাঠামো। সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যাবলীকে অফিসের কর্তব্য বিবেচনা করে বন্টন করে দেওয়া হয়। তাই একজন কর্মকর্তা আগে থেকেই জানতে পারেন তার ক্ষমতার পরিসর ও দায়িত্বের গণ্ডি সম্পর্কে। ফলে কর্মকর্তা যে কর্তৃত্ব প্রয়োগ করেন এর আইনগত ভিত্তি থাকে। পঞ্চম যে বৈশিষ্ট্য, সেটা হলো লিখিত বিধিবিধান। আমলাতন্ত্রে একজন কর্মীর দায়িত্ব, কর্তব্য ও করণীয়, অফিসিয়াল কাজ এবং আচরণ নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত ফল লাভের জন্য কতগুলো লিখিত বিধিবিধান থাকে। এসব মেনে চলার জন্য প্রয়োজনে তাদের প্রশিক্ষণও প্রদান করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে আছি ষষ্ঠ যে বৈশিষ্ট্য, সেটা হলো বিশেষীকরণ। আমরা জানি আমলাতন্ত্রের যারা আমলা, ওনারা বিশেষ গুণের অধিকারী, কারণ আমরা জানি এখানে যোগ্যতা মেধার ভিত্তিতে ওনারা বিশেষভাবে নিয়োগপ্রাপ্ত। এই কারণে এখানে প্রশাসন ও কাজ উভয় ক্ষেত্রের কর্মবিভাগ থাকবে। আমলাদের বিশেষ বিষয়ে দক্ষ করে তোলার পর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিশেষ কর্মে নিযুক্ত করা হয়। কোনো নির্দিষ্ট কাজে বিশেষ ধরনের দক্ষতা ও অভিজ্ঞতা কোনো বিশেষ পদে নিয়োগপ্রাপ্তি ও পদোন্নতির ভিত্তি হওয়ায় আমলাতন্ত্রে বিশেষায়নের গুরুত্ব ব্যাপক। বিশেষায়নের ফলে কোনো বিশেষ কাজ সুষ্ঠুভাবে ও অধিক দ্রুত সম্পন্ন করা যায়। এরপরে আসি আমরা সপ্তম যে বৈশিষ্ট্য, সেটা হলো স্থায়িত্ব। আমলাতান্ত্রিক সংগঠন স্থায়ী। সরকারি কর্মচারীগণ একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত স্থায়ী পদে থাকেন। সরকার পরিবর্তন বা উত্থান পতন সরকারি কর্মচারীদের স্থায়িত্বকে কোনোভাবেই প্রভাবিত করতে পারে না। এরপর আমরা আসি অষ্টম যে বৈশিষ্ট্য, সেটা হলো নিরবচ্ছিন্নতা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার পরিবর্তন একটি স্বাভাবিক ব্যাপার। বিভিন্ন কারণে সরকার মেয়াদ শেষের আগেই পদত্যাগ করে বা পতন ঘটে। ফলে সরকারের দলীয় শাসনের নিরবিচ্ছিন্নতা থাকে না। সরকারের পরিবর্তন হলেও প্রশাসনিক ক্ষেত্রে আমলারা নিরবিচ্ছিন্নতা রক্ষার দায়িত্ব পালন করেন। এরপরে নবম যে বৈশিষ্ট্য, সেটা হলো শৃঙ্খলা বোধ। আমলাতন্ত্রের শৃঙ্খলা বোধের উপর অত্যধিক গুরুত্ব আরোপ করা হয়। নির্ধারিত নিয়ম অনুসারে সরকারি আমলাগণকে নিয়ন্ত্রণ করা হয়। বিশেষ প্রয়োজনে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গৃহীত হয়। এরপরে আমরা 10 নম্বর যে বৈশিষ্ট্য, সেটা হলো প্রশিক্ষণ। আমলাতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রশিক্ষণ। আমলাতন্ত্রের সদস্যদের চাকরিতে প্রবেশের পর বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করা হয়। সরকারি কাজকর্ম করতে গেলে দক্ষতার কোনো বিকল্প নেই। এজন্য আমলাতন্ত্রের মাধ্যমে সরকারি কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমলাদের প্রশিক্ষণ দেওয়া হয়। 11 যে বৈশিষ্ট্য, সেটি হলো নির্ধারিত বেতন ক্রম। একাদশ যে বৈশিষ্ট্য, সেটি হলো নির্ধারিত বেতন ক্রম। আমলাতন্ত্রের অন্য একটি বৈশিষ্ট্য হলো আমলাতন্ত্রে নিয়োজিত কর্মকর্তাদের প্রদেয় বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পূর্বেই উল্লেখ করা থাকে। কর্মকর্তাগণ নির্ধারিত বেতনক্রম ও সুযোগ সুবিধা মেনেই যোগদান করেন এবং বেতন বৃদ্ধি ও অন্যান্য নিয়মকানুন
পূর্বলিখিত থাকে। এরপরে দ্বাদশ যে বৈশিষ্ট্য সেটি হলো পেশাদারিত্ব। আমলাতন্ত্রে নিয়োজিত সব কর্মকর্তার বিশেষ বৈশিষ্ট্য হলো তারা পেশাদার। রাষ্ট্র গুরুত্বপূর্ণ পদে থাকেন বলে পেশাদারিত্ব হলো তাদের মূল মন্ত্র। কেননা পেশাদারিত্ব, মেধা ও যোগ্যতার মানদণ্ডে তাদের পদোন্নতি, পদায়ন ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা হয়। বিভিন্ন প্রশিক্ষণ ও কাজের মাধ্যমে তাদের পেশাদার হিসেবে গড়ে তোলা হয় এবং স্ব কাজে নিয়োগ করা হয়। ত্রয়োদশ যে বৈশিষ্ট্য সেটি হলো কার্যকাল। আমলাতন্ত্রের সদস্যগণ নির্ধারিত বয়স পর্যন্ত কর্মে নিয়োজিত থাকেন। সরকারি কাজ করার জন্য তাদের যেমন নির্দিষ্ট বয়সে নিয়োগ দেওয়া হয়, তেমনি নির্দিষ্ট বয়স পর্যন্ত তাদের কাজ করতে হয়। এরপর তারা অবসর গ্রহণ করেন। অবশ্য সরকার চাইলে নির্দিষ্ট বয়সের পরেও চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারেন। সর্বশেষ যে বৈশিষ্ট্য আমলাতন্ত্রের সেটি হলো রাজনৈতিক নিরপেক্ষতা। আমলাতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো রাজনৈতিক নিরপেক্ষতা। তারা সরকারি কর্মকর্তা বলে তাদের উপর অর্পিত প্রশাসনিক দায়িত্ব ছাড়া অন্য কোনো রাজনৈতিক ক্ষেত্রে নিজেদের জড়িত করেন না। তারা রাজনৈতিক মতাদর্শের উপর উঠে তার দেশের সেবায় আত্মনিয়োগ করেন। তারা কোনো রাজনৈতিক দলের প্রতি কোনোরূপ আনুগত্য প্রকাশ করেন না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমলাতন্ত্র হলো সরকারি প্রশাসনের প্রধান কেন্দ্রবিন্দু, আর নির্ধারিত নিয়ম নীতি, বিধিবিধান, শৃঙ্খলা ও আইনের মাধ্যমে আমলাতন্ত্র পরিচালিত হয়। আমলাতন্ত্রের বৈশিষ্ট্য হলো প্রশাসনিক দক্ষতার বিকাশ সাধনে সরকারি নিয়ম নীতি মেনে কাজ করা। অতএব বলা যায় জনকল্যাণ সাধনের জন্য সরকারি আদেশ পালনই আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। আগামী ক্লাসে আমরা আলোচনা করব আমলাতন্ত্রের কার্যাবলী, গুরুত্ব এবং লাল ফিতার দৌরাত্ম্য। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।